সন্ধ্যে নামলেই ঢাকা এক অন্য নগরীতে পরিণত হয়ে যাচ্ছে। সবই আছে, কিন্তু কি যেন একটা নেই। খুন, জখম, রাহাজানি সমস্ত মিলিয়ে জনজীবন একটা বিপর্যয়কর পরিস্থিতি। আজকের যে বাংলাদেশের অচল অবস্থা তৈরি হয়েছে, বাংলাদেশের মধ্যে যে এক অস্থির টানাপোড়েন চলছে, এই অস্থির টানাপোড়েনের নেপথ্যে জামাত ইসলামের একটা বড় ভূমিকা আছে। গোটা বাংলাদেশ একটা নারকীয় হত্যাকাণ্ডের সামনে দিয়ে গেছে এবং গোটা পৃথিবী সেই জেনোসাইডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সবচেয়ে কুখ্যাত জেনোসাইড হিসাবে তাকে মেনে চলেছে। এটিএম আজাহা তার মুক্তি হয়েছে। সেখানে কোনো ডিভিশন বেঞ্চের বালাই নেই, কিচ্ছু নেই। সুপ্রিম কোর্টের একজন তাকে বলেছেন তিনি মুক্ত। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, শতাধিক মহিলাকে গণধর্ষণ, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, এমন কোনো ঘটনা নেই যে এটিএম আজাহারের বিরুদ্ধে অভিযোগ ছিল না। আজকে বহির্বিশ্বের সাথে বাংলাদেশ যে ভাবে আর কি সম্পর্ক স্থাপন করে একটা সত্যিকারের সংস্কার করে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই যে একটা বিরাট সুযোগ এসেছিল ডক্টর ইউনূসের কাছে, হেলায় তিনি সেটা হারালেন। এই ধরনের অকিঞ্চিতকর মানসিকতা, এই ধরনের এক ধরনের সংকীর্ণ পদক্ষেপ একটা জাতিকে আজকে কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করাচ্ছে। নিজের চরকায় তেল দিন, নিজের চরকায় তো তেল দেবই, কিন্তু সেই চরকার একটা বড় অংশ জুড়ে এই যে রোলিং হয় যখন চরকা, সে একটা বড় অংশ তার গুনগুনানির আওয়াজ সীমান্ত পেরিয়ে তো ওখানে যাবে। তাই দক্ষিণ এশিয়ায় যখন ভারত একটি শক্তি হবে, তখন সে কিন্তু একেবারে চীনকেও সে বুঝে নেবে, পাকিস্তানকে বুঝে নেবে, এবং চীন পাকিস্তানের দুদিকে দুই নৌকায় পা রেখে চলা বাংলাদেশকেও সে বুঝে নেবে। যেখানে ভারতকে বাঁশ দিতে গিয়ে বাংলাদেশ নিজেই জড়িয়ে পড়ল হচ্ছে এক গভীর সংকটে। সেই সংকট থেকে মুক্ত হওয়ার কোনো প্রক্রিয়া বা কোনো সদর্থক কোনো চিন্তাভাবনা কি ইউনূস সাহেবের রয়েছে? বারবার ওয়াকারুজ্জামান বলছেন যে ডিসেম্বর হচ্ছে ডেডলাইন, নতুন বছরের জানুয়ারি মাসে যাতে একটা সুনির্দিষ্ট সরকার যাতে পাওয়া যায়, নির্বাচিত সরকার। এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর নেতা চ্যাংড়া ব্যাংড়ায় ভর্তি হয়ে গেছে, তাদের প্রচণ্ড লোভ, এবং তাদের মধ্যে অনেকেরই রয়েছে যাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে বা ক্রিমিনালিজমের মধ্যে তারা হাত পাকাচ্ছে। সকালবেলা একজনের ফোন পেলাম বাংলাদেশের ঢাকা থেকে, হোয়াটসঅ্যাপ কল। সে বলছে ঢাকা চেনা যায় না, চারিদিকে কীরকম একটা অদ্ভুত পদচারণা, সেনাবাহিনীর সাজোয়া গাড়ি চারিদিকে ঘুরছে, বিভিন্ন জায়গায় সচিবালয়গুলোতে দরজা বন্ধ করে সেখানে আন্দোলন চলছে। তারা মেনে নিতে চাইছে না, তার কারণ এমন একটি কালা অধ্যাদেশ এসছে যে অধ্যাদেশের কারণে বাংলাদেশের সমস্ত সচিবালয়ে সরকারি কর্মচারীরা বিক্ষোভরত। আগামী দিনে পরিষেবাগুলো বিপর্যস্ত হবে। ঢাকাবাসীর মধ্যে অনেকেরই তাই বেশ দুশ্চিন্তার বলিরেখা। দুশ্চিন্তা আগেও ছিল, 5ই আগস্টের পর বিশেষভাবে আওয়ামী লীগ এবং যারা সংখ্যালঘু, তাদের মধ্যে সংখ্যা সবচেয়ে বেশি ছিল। প্রায় পাগল কুকুর তাড়া করার মতো করে যেভাবে তাড়া করেছে বিগত 9 মাস ধরে আওয়ামী লীগকে, তাদের ভেতরে যেটুকুনি সঞ্চিত শক্তি ছিল তা অনেকটাই ব্যয় হয়ে গেছে লুকিয়ে থাকা জীবনের কারণে। সন্ধ্যে নামলেই ঢাকা এক অন্য নগরীতে পরিণত হয়ে যাচ্ছে। সবই আছে, কিন্তু কি যেন একটা নেই। খুন, জখম, রাহাজানি সমস্ত মিলিয়ে জনজীবন একটা বিপর্যয়কর পরিস্থিতি। মানুষের মধ্যে একটা উদ্বেগ, টানাপোড়েন। এই সমস্ত উদ্বেগ টানাপোড়েনের নানা কথা হচ্ছিল হোয়াটসঅ্যাপ কলে। তো একজন সাংবাদিক এবং যথেষ্টভাবে পরিচিত সাংবাদিক, কিন্তু
অধুনা যে সময়ে হচ্ছে সমস্ত কিছুর উপর একটা নিষেধাজ্ঞা, অফিস কাচারিতে ঠেস মেরে কথাবার্তা, যেন যারাই হচ্ছে আগে সরকারে হয়ে লিখেছে বা মুক্তিযুদ্ধের সাপেক্ষে শক্তি বা মুক্তিযুদ্ধকে যারা সমর্থন করে এসেছেন বাপ ঠাকুরদার আমল থেকে, তারা প্রত্যেকেই হচ্ছে আওয়ামী লীগের যোদ্ধা। এই যে এরকমভাবে একটা জাতিকে এরকম বিভক্তিকরণ, এই বিভক্তিকরণের মধ্যে আজকের বাংলাদেশের বীজটা নিহিত রয়েছে। ৭১ সালের দিকে ফিরে যদি যাই, সেই সময়কার অনেকগুলো ছবি, সাহিত্য, লেখা এই সমস্ত দেখলে একটা জিনিস হয়, অনেকগুলো তখন ন্যারেটিভ চালু হয়েছিল। বিশেষভাবে হচ্ছে পাকিস্তান মনে করত এটাই যে ভারত ষড়যন্ত্র করছে পাকিস্তানকে ভেঙে দেওয়ার কারণ হিসাবে, এবং সেই ষড়যন্ত্রের মধ্যে অংশীদার হচ্ছে হিন্দুরা, বামপন্থীরা, কমিউনিস্টরা, যাদেরকে নিয়ে মুক্তিযোদ্ধা বাহিনী, এবং তাদের নেতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। আর বাংলাদেশের মানুষ এই শেখ মুজিবুর রহমানের কথায় আপ্লুত হয়ে তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এটাই ছিল হচ্ছে পাকিস্তানিদের মোদ্দা বয়ান। আর অন্যদিকে যারা জামাত, তারা মনে করত যে পাকিস্তান যদি অখণ্ড থাকে তাহলে তাদের লাভ, এবং ভারত চাইছে বাংলাদেশ তৈরি করতে। তার কারণ হচ্ছে বাংলাদেশ একবার তৈরি হয়ে গেলে এটি ভারতের করদ রাজ্যে পরিণত হবে। একদম এই মোটা দাগের বয়ান নিয়ে তারা ৭১ সালের পর যখন ৭২-এর সংবিধান তৈরি হলো, এইভাবেই তারা কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে তারা একটা রাজত্ব চালিয়ে গেছে। কখনোই ক্ষমতার মধ্যে আসতে পারেনি, কিন্তু ক্ষমতাকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। এবং ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার কারণেই যে দুটো রাজনৈতিক শক্তি বাংলাদেশকে বরাবর নির্ভরতা দিয়েছে, বাংলাদেশবাসীর মধ্যে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে, সে আওয়ামী লীগ হোক বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি হোক, এই দুটো শক্তি বিভিন্ন সময় জামাত ইসলামীর শরণাপন্ন হয়েছে। জামাতের সাথে বিএনপি জোট করে সরকার তৈরি করেছে ৯১ থেকে ৯৬ সাল। বিএনপির যারা সমর্থক, অন্ধ যারা ভক্ত, তারা বলেন যে ৯১ থেকে ৯৬ এই যে সময়কালে বিএনপি ক্ষমতায় ছিল, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, এরকম সুসময় বাংলাদেশে নাকি আর কখনো আসেনি। এমন উন্নয়ন এবং হয়েছে, এবং সেই সময় জামাত একটা বড় শক্তি, এবং তার পরবর্তী ক্ষেত্রেও দেখা গেছে। কিন্তু শেখ হাসিনার পাশেও জামাত দাঁড়িয়েছে। বলা যেতে পারে যে আওয়ামী লীগকে জামাতিকরণ করার ক্ষেত্রে স্বল্প সময়ে জামাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছে। ক্যাডার বেসড পার্টি এবং অত্যন্ত ধর্মভিত্তিক রাজনীতির জন্যে বাংলাদেশে সুপরিচিত। তাই জামাত ক্ষমতায় না এলেও অনেকে জামাতকে পাত্তাই দেন না। ভোট তো পায় মাত্র ৭-৮%, কটাই বা সিট পায়। কিন্তু জামাত সামাজিক জীবনে যেভাবে প্রভাব বিস্তার করেছে, সেই প্রভাবটা এখন ৯ মাসে অনেকটাই মূর্ত রূপ ধারণ করেছে। আজকের যে বাংলাদেশের অচল অবস্থা তৈরি হয়েছে, বাংলাদেশের মধ্যে যে এক অস্থির টানাপোড়েন চলছে, এই অস্থির টানাপোড়েনের নেপথ্যে জামাত ইসলামের একটা বড় ভূমিকা আছে। এবং জামাত ইসলাম থেকে বেরিয়ে যে এরকম ইসলামিক বিভিন্ন জোটগুলো আছে এবং প্রচুর নেতা আছে, সেটা ৭১ সালেও ছিল, তখনও জামাত ইসলাম ছিল। জামাত ইসলামের বাইরে মুসলিম লীগের মধ্যেও অনেকগুলো ভাগ ছিল, বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল ছিল। তারাও বাংলাদেশ গঠনের প্রশ্নে কিন্তু তারা একেবারেই রাজি ছিলেন না, বরং পাকিস্তানের অখণ্ডতার প্রশ্নে তারা সোচ্চার ছিলেন। আর এই সমস্ত শক্তিগুলোকে নিয়েই তৈরি হয়েছিল রাজাকার বাহিনী। এই যে বলে না রাজাকার, যে রাজাকার বাহিনী বললে অনেকের আবার গোসা হয়, রাজাকার কেন বলা হচ্ছে, সে অভিমানে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সে স্লোগানে দীপ্ত হয়ে উঠেছিল। এখন রাজাকারদের আর ওইভাবে বলার দরকার নেই, রাজাকার নিজেই বলে দেবে আমি ছিলাম সেই রাজাকার। ৭১-এর মুক্তিযুদ্ধে যে এটা সম্পূর্ণ ভুল ছিল এবং হচ্ছে পাকিস্তানকে দুর্বল করার একটা ভারতীয় চক্রান্তে তোমরা সামিল হয়েছিল, এবার তোমাদের কিন্তু আমরা বুঝে নেব। মোটামুটি তো এই তো ভাবধারা, এই তো মনোভাব। এই মনোভাবের কারণে গোটা বাংলাদেশ আজকে দ্বিধাবিভক্ত, এবং অনেক জায়গায় দ্বিধাবিভক্ত নয়, অনেকগুলো
ভাগে ভাগ হয়ে গেছে, বিভিন্ন মতবাদ, কিন্তু মোটা দাগে একদিকে জামাতপন্থী এবং অন্যদিকে যারা হচ্ছে মুক্তিযুদ্ধের যারা সমর্থক, আর মাঝখান দিয়ে কিছুটা মুক্তিযুদ্ধের সমর্থক, একটা স্বাধীন রাষ্ট্র যখন পেয়েই গেছি, একটা আত্মপরিচয় যখন তৈরি হয়েছে, বিদেশে গেলে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মর্যাদা পাওয়া যাচ্ছে, তাহলে সেই সুবিধাটা নিতেই বা অসুবিধা কোথায়? এবং তার সাথে হচ্ছে একটা ইসলামিক ব্রাদারহুড, অর্থাৎ 50-50, এই মধ্যপন্থার একটা রাজনীতি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সেটা দেখা যায় বাংলাদেশের সংবাদ মাধ্যমে রয়েছে, বাংলাদেশের সামরিক বাহিনীতে রয়েছে, বাংলাদেশের সমাজ জীবনে রয়েছে, সর্বত্র রয়েছে বাংলাদেশে। এমতো বাংলাদেশে এখন এই স্বার্থের দ্বন্দ্ব এবং হচ্ছে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে যেখানে উইপানাইজড হয়ে গেছে গোটা সোসাইটিটা। যখন ৭১-এর মুক্তিযুদ্ধ যখন চলছে, তখন এই রাজাকার বাহিনীর মধ্যে এই আল শামস, আল বাদার, এরকম গ্রুপ তৈরি হয়েছিল, যাদের কাজ ছিল মূলত হিন্দুদের বাড়িগুলোকে চিনিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধ কারা কারা করছে, কোন বাড়ির ছেলেরা করছে, কোন বাড়ির মেয়েরা হচ্ছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সহায়ক শক্তি হিসাবে কাজ করছে, তাদের চিনিয়ে দেওয়া, এবং হচ্ছে অনেক নারীকে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানি সৈন্যদের কাছে ভেট পাঠানো। তারা তো আবার একটা মিশন নিয়ে এসেছিল, জেনেটিক স্ট্রাকচার বদল করার মিশন। এই সমস্তগুলোর এক ঘৃণ্য এক পর্যায়ে গেছে। গোটা বাংলাদেশ একটা নারকীয় হত্যাকাণ্ডের সামনে দিয়ে গেছে এবং গোটা পৃথিবী সেই জেনোসাইডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সবচেয়ে কুখ্যাত জেনোসাইড হিসাবে তাকে মেনে চলেছে। তার বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলে, না অত লোক মারা যায়নি, মারা গেছে, সমস্ত কিছু হয়েছে, তবে অত মারা যায়নি, এরকম চিবিয়ে চিবিয়ে অনেকে বয়ান দেন, তাদেরকে আপনারা চেনেন। এই যে সমস্ত রাজাকার বাহিনীর মধ্যে আল বদর, আল শামস, এরা ছিল তৎকালীন জামাত ইসলামের যারা ছাত্র ফ্রন্ট, যারা এখন ইসলামী ছাত্র শিবির, তদানীন্তন সেই ছাত্র ফ্রন্টের তারা ছিল তৎকালীন নেতা। তাদেরই একজন আজাহার, এটিএম আজাহার, তার মুক্তি হয়েছে। সেখানে কোনো হচ্ছে ডিভিশন বেঞ্চের বালাই নেই, কিচ্ছু নেই। সুপ্রিম কোর্টের একজন তাকে বলেছেন তিনি মুক্ত, এবং তিনি মুক্ত হয়ে তার আইনজীবী যা বলছিলেন, যে তার প্রতি আল্লাহ তাআলা সদয় হয়েছেন এবং তিনি একেবারে নির্দোষ বেকসুর খালাস, অথচ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, শতাধিক মহিলাকে ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, এমন কোনো ঘটনা নেই যে এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগ ছিল না। কিন্তু কি যাবে, এখন ইউনূসের জমানা, সেই জমানায় ইউনূস যেটা মর্জি করবেন সেই দিকেই, তার কারণ তিনি ব্যালেন্স করে চলছেন। জামাত ইসলামীর কাছে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে, ঠিক যেরকমভাবে জামাত ইসলাম তার আগে সে বিএনপি সরকার করুক বা আওয়ামী লীগ সরকার করুক, জামাত ইসলাম তাদের উপর প্রভাব রাখত, নানা রকম কলকবজা করত, এবং বাংলাদেশে যারা ইসলামকে মেনে চলেন, সহি ইসলামকে ফলো করার চেষ্টা করেন, তাদের অনেকেই জামাতের সাথে তাদের সম্পৃক্ততা আছে, এরকমটাই বলে থাকেন। তাই তাদেরকে খুশি করার জন্য, একটা ভোট ব্যাংক তৈরি করার জন্য একটু হাতে রাখতে হয়। কিন্তু ডক্টর ইউনূসকে সেই প্রয়োজনীয়তা হয়নি, তার কারণ তিনি নির্বাচনে আদৌ দাঁড়াবেন কি না ঠিক নেই, দাঁড়াবেনই না এটাই ধরে নেওয়া যায়। তিনি একটা পার্টি তৈরি করে দিয়েছেন, কিংস পার্টি, তারা হয়তো লড়বে, তাদের অবশ্য দরকার হবে, কিন্তু তারা রাজনীতিতে এত নাদান যে জামাত ইসলামের পক্ষে তাদেরকে পরিচালনা করা খুব একটা কঠিন কাজ নয়, এবং সেই লক্ষ্যে জামাত ইসলাম এখন এগোচ্ছে। বাংলাদেশে বাদবাকি যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের কাছে এখন তাই দুর্যোগের সময়, প্রত্যেকে ডিফেন্স করছে এবং চাইছে যে নিজের প্রাণ যাতে বাঁচে, মান সম্মান যাতে অক্ষত থাকে, এবং হচ্ছে যে অর্থনৈতিক একটা চাপের মধ্যে আগামী দিন পড়তে চলেছে তাকে সামাল দেওয়ার জন্য তারা পরিকল্পনা করছেন। একেবারে ছাপোষা গেরস্থ যারা রয়েছেন তাদের কাছে সত্যি এক কঠিন দুঃসময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। আর সংখ্যালঘুদের কথা কি বলবো, তাদের তো জীবন যাপন সমস্ত কিছুই হচ্ছে তারা অর্পণ করে দিয়েছেন অন্যের হাতে। যদি সদয় হয়ে তারা কেউ বাঁচায় তাহলে তারা বাঁচবেন, নচেত
তাদেরকে পুরোপুরি জনজীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য সমস্ত বন্দোবস্ত সারা। অথচ বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক পরিস্থিতি বা আজকে বহির্বিশ্বের সাথে বাংলাদেশ যে ভাবে আর কি সম্পর্ক স্থাপন করে একটা সত্যিকারের সংস্কার করে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই যে একটা বিরাট সুযোগ এসেছিল ডক্টর ইউনূসের কাছে, হেলায় তিনি সেটা হারালেন। তিনি তো পারতেন চাইলেই যে একটা মোটামুটি একটা কনস্টিটিউশন তৈরি করে একটা বিপ্লবী সরকার তৈরি করতে পারতেন। আচ্ছা, বিপ্লব শব্দে তার আপত্তি থাকতেই পারে, তার কারণ তিনি আমেরিকা ইউরোপে বড় হয়েছেন, সেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সেই বিষয়ে, কিন্তু সেটাতেও তিনি খুব বেশি আগ্রহী নন। কারণ বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে একটা সুদৃঢ়ভাবে গ্রথিত করতে গেলে, অর্থাৎ সংস্কারকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে গণতন্ত্রের রাস্তাটাকে চওড়া মসৃণ করার যে উপায়, তার জন্যে যে পরিশ্রম, তার জন্যে যে অনুভূতিশীল হওয়া দরকার, সেটা কি ডক্টর ইউনূস আছেন? একেবারেই নয়। এবং তার যারা সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন, প্রত্যেকে অত্যন্ত কেরিয়ারিস্ট, জীবনের শেষ প্রান্তে এসে যতটুকু পাই লুটে নিই, তাহলে একটা মান মর্যাদা অন্তত কিছু না হোক, সমাজের কাছে না হোক, পরিবারের কাছে তো অন্তত একটা ভালো থাকবে। আমি একজন বিশিষ্ট কেউ, বাংলাদেশের এক ঐতিহাসিক মুহূর্তে আমিও একজন উপদেষ্টা হয়েছিলাম, আমিও একজন সমন্বয়ক হয়েছিলাম। এই ধরনের অকিঞ্চিতকর মানসিকতা, এই ধরনের এক ধরনের সংকীর্ণ পদক্ষেপ একটা জাতিকে আজকে কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করাচ্ছে বলতেই পারেন। এ বিষয়ে তাহলে আপনাদের কি, আপনি কি বাংলাদেশের নাগরিক, না বাংলাদেশের সংবাদ মাধ্যমে কাজ করেন? নিজের চরকায় তেল দিন। নিজের চরকায় তো তেল দেবই, কিন্তু সেই চরকার একটা বড় অংশ জুড়ে এই যে রোলিং হয় যখন চরকা, সে একটা বড় অংশ তার গুনগুনানির আওয়াজ সীমান্ত পেরিয়ে তো ওখানে যাবে, বা ওখানে যে ঘটনা সেটা তো এই বঙ্গে এসে পৌঁছবে, বা এই দেশের রাজনীতিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করবে। তাই সেই কারণেই এই বিষয়টাকে বারবার করে সামনে নিয়ে আসতে হচ্ছে। দক্ষিণ এশিয়ায় ভারত এক নম্বর শক্তি হবেই হবে, তার কারণ নেহেরু ডক্ট্রিন। অনেকে তো হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে একেবারেই দেখতে পারেন না। বাংলাদেশের যারা বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, বাংলাদেশের অধুনা যেসব রাজনৈতিক দল, তাদের কথায় কথায় নরেন্দ্র মোদীকে গালাগালি করা, নরেন্দ্র মোদীকে কসাই বলা, হিন্দুত্বের একজন প্রতিভূ হিসাবে তাকে তো এই শব্দবন্ধে আপনারা ভাবেন। কিন্তু ভারত যে দক্ষিণ এশিয়ার এক নম্বর শক্তি হবে, সেটা 50-এর দশকে প্রথম বলেছিলেন হচ্ছে জওয়াহরলাল নেহেরু, ভারতের যিনি প্রথম প্রধানমন্ত্রী, যা নেহেরু ডক্ট্রিন নামে সুপরিচিত। তাই দক্ষিণ এশিয়ায় যখন ভারত একটি শক্তি হবে, তখন সে কিন্তু একেবারে চীনকেও সে বুঝে নেবে, পাকিস্তানকে বুঝে নেবে, এবং চীন পাকিস্তানের দুদিকে দুই নৌকায় পা রেখে চলা বাংলাদেশকেও সে বুঝে নেবে, একদম ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। একদম নিশ্চিন্ত থাকুন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে। পাকিস্তানের মদত দিয়ে কারা, কোন আইএসআইয়ের অফিসার বাংলাদেশে কোথায় আসছে, কিভাবে ট্রেন হচ্ছে, সমস্ত তথ্যই ভারতের কাছে যে নেই এটা কিন্তু ভাববেন না, যথেষ্ট পরিমাণে রয়েছে। বা লালমনিরহাটে হঠাৎ এরকম উদ্যোগ নিয়ে একটি পরিত্যক্ত বিমানবন্দর, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করেছিল ব্রিটিশ আমেরিকান যৌথ বাহিনী, সেই লালমনিরহাটে যেখানে বড় বড় আগাছা তৈরি হয়েছিল, সাপখোপ ঘুরে বেড়াতো, সেটাকে হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা বিশ্ববাসীর কাছে এনে দেখানো যে আমরা এইটাকে চীনের কাছে দিয়ে দেবো। চীন সেখানে দাঁড়িয়ে গোয়েন্দা নজরদারি করবে এবং সমস্ত কিছু করবে। এইভাবে চীনকে প্রলুব্ধ করার চেষ্টা করলো বাংলাদেশের ধূর্ত যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু ভারত কি ছেড়ে দেবে নাকি? তার 22 কিলোমিটার যে চিকেন নেক, তাকে অক্ষত রাখার জন্য এবং উত্তর পূর্ব ভারতকে কিভাবে সুন্দরভাবে ভারত রাষ্ট্রের একটি শক্তিশালী একটি জায়গা হিসেবে তৈরি করার জন্যই এই 9 মাসের মধ্যে ভারত আরও বেশি এগিয়ে গেল তার বিকল্প রুট, যেখানে সরাসরি কলকাতা থেকে একদম বার্মা অর্থাৎ রাখাইন পর্যন্ত সমুদ্র নদীপথ দিয়ে একদম সরাসরি উত্তর পূর্ব ভারতে তার পণ্যকে পরিবহন ব্যবস্থা সে পাকাপাকি একটি বন্দোবস্ত করে নিয়েছে। এবং তার সাথে 22 কিলোমিটার এই চিকেন নেক, যে কারণে আগামী দিনে উত্তর পূর্ব ভারতে
এক বিপুল উন্নয়নের কর্মযোগ্য হতে শুরু করেছে। ইকোনমিক অ্যাক্টিভিজম বাড়ছে, হোয়ারাস যেখানে ভারতকে বাঁশ দিতে গিয়ে বাংলাদেশ নিজেই জড়িয়ে পড়ল হচ্ছে এক গভীর সংকটে। সেই সংকট থেকে মুক্ত হওয়ার কোনো প্রক্রিয়া বা কোনো সদর্থক কোনো চিন্তাভাবনা কি ইউনূস সাহেবের রয়েছে? তিনি যখনই আর পেরে ওঠেন না তখন তিনি পদত্যাগের নাটক করেন, বলেন আমি পদত্যাগ দিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে একজন আসেন যে উনি রাজি হচ্ছেন না, কিন্তু দেশের এই বিপদ দেখে তিনি আবার রাজি হয়েছেন এবং তারপর তিনি আবার একটা কোনো না কোনো বিতর্কিত সিদ্ধান্ত নেন। এই যে সপ্তাহ জুড়ে, গোটা মে মাস জুড়ে বাংলাদেশে এই রকম একটা পরিস্থিতি, জনজীবনের মধ্যে এক তীব্র চাঞ্চল্য, কোথাও এক ধরনের হতাশা এবং তার সাথে যেভাবে আইন শৃঙ্খলার ক্রম অবনতি ঘটতেই থাকছে, তাতে কোন সুস্থ মানুষ বাংলাদেশে বা যারা বাংলাদেশের পড়ুয়া, যারা ভবিষ্যতের স্বপ্ন দেখেন যে বাংলাদেশে তারা একটা ভালো চাকরি পাবেন বা কেউ কেউ মনে করেন যে ভালো গবেষক হবেন, তাদের কাছে কি আজকে বাংলাদেশ অবশিষ্ট রয়েছে? কিছুই নেই। তাদের মধ্যে এক হতাশার চেহারা। অন্যদিকে ইউনূস চেষ্টা করছেন যদি কোনোভাবে সেনাবাহিনীর মধ্যে একটা ক্র্যাকডাউন হয়, কিন্তু সেনাবাহিনী অত্যন্ত প্রফেশনাল সেনাবাহিনী, দীর্ঘদিন ধরে রাজপথে থাকতে থাকতে সেনাবাহিনীর মধ্যে অনেকগুলো সিভিলিয়ান বিষয় আসলে তাদের মধ্যে ঢুকে পড়ে। কেন, ব্যারাকের মধ্যে থাকা একটা শৃঙ্খলাবদ্ধ জীবনই হচ্ছে আর্মির জীবনের মূল কথা, এবং সেখানে প্রতিনিয়ত ট্রেনিং পর্ব চলে। এই যে দীর্ঘদিন ধরে তারা রয়েছেন, বিভিন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে প্রয়োগ করছেন, রাজপথে টহল দিচ্ছেন, টহল ইদানিংকালে আরও বেড়েছে। এতে তো তাদের অন্তত বেশ কিছু ট্রেনিং শিডিউল তারা মিস করছেন। এবং তাদের যে ছুটি, যে কোনো সেনাবাহিনীতে প্রায় 2 মাস মতো ছুটি তারা পান বছরে, সেই ছুটি তারা উপভোগ করতে পারছেন না। অর্থাৎ তারা চাইবেন দ্রুত তারা ক্যান্টনমেন্টে ফিরে যেতে, যে কারণেই বারবার ওয়াকারুজ্জামান বলছেন যে ডিসেম্বর হচ্ছে ডেডলাইন, নতুন বছরের জানুয়ারি মাসে যাতে একটা সুনির্দিষ্ট সরকার যাতে পাওয়া যায়, নির্বাচিত সরকার। কেননা পৃথিবীর কোনো দেশ কোনো নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো চুক্তি, সিরিয়াস লেভেলে কোনো চুক্তি তারা করে না, এবং কোনো বিনিয়োগকারী তারা কেউ কখনো হচ্ছে এই ধরনের ইন্টারিম সরকারের আমলে বিনিয়োগ করবে না। লোকে এমনি 10-15 দিন 1 মাসে ধার দিতে চায় না, সেখানে বছরের পর বছর কোন ইন্টারিম সরকার তারপর কি তার গতি হবে, কোথায় যাবে, তারা বিনিয়োগ করবে, এ কখনো হয়? তাহলে কি ছিল? একটা বৈপ্লবিক রূপান্তর করার একটা সুযোগ এসেছিল, কিন্তু সে সুযোগ কোনো প্রিপারেশান ছাড়া এবং বিভিন্ন মতাদর্শিক বিভিন্ন গ্রুপগুলোকে নিয়ে, এ বলছে যে তোমার এটা হবে, ও বলছে যে তোমার এটা হবে, আমরা সবাই মিলে, আমরা তো কেউ একসাথে করতে পারবো না, তাহলে তো মারামারি করব। তার জন্য একটা লোককে দরকার যার একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, এবং সেই ভদ্রলোকের যদি ইচ্ছা থাকে এবং তার যদি একটু লোভ থাকে, তাহলে তো শোনে সোহাগা। আর ঠিক তাই হয়েছে। এইরকম একজন বয়স্ক লোককে, আন্তর্জাতিক তার খ্যাতি আছে, তাকে বসিয়ে দেওয়া হলো প্রধান উপদেষ্টার পদে। না প্রধানমন্ত্রী, না নির্বাচিত, তিনি হলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হিসাবে তিনি পারতেনই একটা দ্রুত সংস্কার তিনি করে দ্রুত একটা নির্বাচন এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আগামীর যে গণতন্ত্র, আগামী যে নির্বাচন, কিভাবে সেই নির্বাচনকে পরিচালনা করা হবে এবং সমস্ত বিষয় এক প্রথম সংস্কার সেটা করে দ্রুত তারা নির্বাচনের দিকে এগোতে পারত। তার কারণ বিভিন্ন রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সময় তারা সঠিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি, প্রচার করতে পারেননি, বা নির্বাচনে প্রকৃতপক্ষে যে ভোট হওয়া যেটাকে বলে, অনেক ক্ষেত্রেই রাতের বেলা ভোট হয়ে গেছে এবং দিনে ভোট দিতে এসে অনেকেই ফেরত গেছেন, যা বিভিন্ন সংবাদ সূত্রগুলোর থেকে আমরা পেয়েছি, বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা পেয়েছি শেখ হাসিনার সময়, সর্বশেষ নির্বাচনের সময়। তো তাহলে একটা বিরাট সুযোগ ছিল রাজনৈতিক দল, বিএনপি হোক, অন্যান্য যারা সিরিয়াস রাজনৈতিক দল, এর মধ্যে বামপন্থী রাজনৈতিক দলগুলোকেও আমি এই ক্ষেত্রে ধরে নেব যে তাদের ক্ষেত্রে একটা সিরিয়াসনেস এবং তারা যথেষ্ট চাপ দিয়েছে। বিএনপির কাছে একটা সত্যি কঠিন পরিস্থিতি রয়েছে। তারা যে প্রচণ্ড চাপ দিয়ে আন্দোলন তৈরি করে একেবারে বিপর্যস্ত করে দেবে ইউনূস, হয়তো ইউনূস তখন পদত্যাগ করবে, গোটা বাংলাদেশ জুড়ে এক অরাজক অবস্থা তৈরি হবে।
এবং সেই অরাজক অবস্থার তৈরি হলে শেখ হাসিনার ফিরে আসার পথও প্রশস্ত হবে, এটা জানা কথা। এবং বিএনপি সেই কারণেই এগিয়ে গিয়েও পুরোপুরি এগোতে পারছেন না, পিছিয়ে আসছে। আর এই রাজনীতির এই ক্যালকুলেশনসটাকেই ধরে ইউনূস কিন্তু কালক্ষেপ করছেন। প্রত্যেকটা দিন তার যে একটা খোয়াব রয়েছে যে তিনি নোবেল পুরস্কার জয়ী এবং পরে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, একটা একটা করে দিন তিনি বাড়িয়ে যাচ্ছেন এইভাবে। এবং নির্বাচনকে যতটা পিছিয়ে রাখা যায়, পিছিয়ে জুন কেন, তিনি 4 বছর 5 বছর হলো দায়িত্ব নিয়ে, কথাটা রাজনীতির সামান্য একজন ছাত্র হিসাবে বলতে পারি। সে এনসিপি হোক বা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল হোক, তারা এককভাবে নির্বাচনে দাঁড়িয়ে কিচ্ছু পেনিট্রেট তারা করতে পারবে না যদি না তাদের পাশে জামাত ইসলাম থাকে। তবে জামাত ইসলাম যদি এই ধরনের নাবালকদেরকে যদি তারা রাজনীতির ক্ষেত্রে সাবালকত্ব দিয়ে তারা ক্ষমতায় আসীন থেকে পেছন থেকে তারা মানে সুতোর রাস তাদের হাতে ধরা থাকবে, তাহলে তারা কতটা প্রাজ্ঞ বা বিজ্ঞর কাজ করবে সেটা তারা ভালো বুঝতে পারবেন। কিন্তু তারা হারাতে চলেছেন তাহলে বিএনপিকে, কেননা বিএনপি আগামী দিনে একটি প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক দল, প্রকৃতপক্ষে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে পারে, সেই পরিস্থিতি তৈরি করারও একটা সুযোগ বিএনপির কাছে আছে। তাই বাংলাদেশে এই মুহূর্তে এক অমিত সম্ভাবনার অনেকগুলো জায়গা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাগুলোকে কার্যকরীভাবে প্রকৃতপক্ষে একটা নির্দিষ্ট যাতে গুণাত্মক পরিবর্তন হতে পারে, কোয়ালিটেটিভ চেঞ্জ করার দিকে কে বাঁধবে, সেই জায়গা থেকে এগিয়ে নিয়ে যাবে, কে এমন আছেন ব্যক্তি। গোটা দেশ বা সমাজ সবসময় চায়, নেতা চায়, যে নেতা পেয়েছিলেন তারা মুক্তিযুদ্ধের প্রাককালে, পেয়েছিলেন তারা মুজিবুর রহমানের মধ্যে। মুজিবুর রহমান পেয়েছিলেন, তার সাথে সমালোচনামূলক পরিস্থিতি থাকলেও তারা অনেক আদেশ উপদেশ দেওয়ার মতো মৌলানা ভাসানীর মতো ছিলেন বিশ্বস্ত কতজন সহযোগী, যাদের রাজনৈতিক মেধা বা প্রজ্ঞা শেখ মুজিবরকে তৈরি করতে সহায়তা করেছিল, সেই পরিস্থিতি ছিল। কিন্তু আজ এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর নেতা চ্যাংড়া ব্যাংড়ায় ভর্তি হয়ে গেছে, তাদের প্রচণ্ড লোভ, এবং তাদের মধ্যে অনেকেরই রয়েছে যাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে বা ক্রিমিনালিজমের মধ্যে তারা হাত পাকাচ্ছে এই সুযোগে। এই পরিস্থিতিতে বাংলাদেশ চলছে। দুর্ভাগ্য এটা এই উপমহাদেশের কাছে, দুর্ভাগ্য এটা যে প্রতিবেশী দেশে এই ধরনের বিভিন্ন রকম ঘটনা বা দৃশ্য দেখতে হচ্ছে। অ্যাকশন রিয়াকশনস, বিভিন্ন অ্যাকশন এবং তার রিয়াকশানে ঠিক কী কী হচ্ছে এই নিয়েই তো চলছে পৃথিবী। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস যেরকম বলতেন, আমরা জানি যারা মার্কসিস্ট থিওরিটিশিয়ান তারা তো ওইভাবে দেখেন, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। ঠিক তেমনিভাবে আমরাও দেখি অ্যাকশন, রিয়াকশান, এই দুটোর বিক্রিয়ায় ঠিক কী দাঁড়াচ্ছে, কিভাবে এগোচ্ছে আজকের বাংলাদেশ, এই নিয়ে প্রতি মুহূর্তে প্রতিবেদন আপনাদের কাছে আমি সুজিত চট্টোপাধ্যায় পেশ করছি। অবশ্যই আর+ নিউজ ডিজিটাল দেখুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।